নিজের সামনে একটা ছেলের সাথে ঘনিষ্ঠ হয়ে হাত ধরে দাঁড়িয়ে থাকার অপরাধে সপাটে একটা চড় মারলেন আরিশ ভাইয়া। গালে হাত দিয়ে তার দিকে ড্যাব ড্যাব করে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। যার হাত ধরে দাঁড়িয়েছিলাম সে ভয়ে পালিয়েছে। ততক্ষণে মনে মনে একটু আনন্দিত হলাম চড়টা খেয়ে, কারণ আমি চেয়েছিলাম উনি এমনই একটা রিয়াকশন দিক ছেলেটার সাথে আমাকে দেখে। যা ভাবলাম তার ব্যতিক্রম হলো না। মিথ্যা রাগের ভান করে সকলের সামনে আমি ওনাকে অল্প শক্তি প্রয়োগে একটা ধাক্কা দিতেই ছিটকে দূরে সরে গেলেন উনি। আমি ইচ্ছাকৃতভাবে কঠিন স্বরে বললাম, কি কারণে আপনি আমাকে চড় মারলেন বলতে পারেন? উনি অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন, যেন বিরাট এক অপরাধ করে ফেলেছি আমি। মনে মনে হয়তো আরো একটা চড় দেওয়ার প্রবল ইচ্ছাটা ওনার মাঝে জেগে উঠল। উনি বৃথা বাক্য ব্যয় না করে আমার হাতটা শক্ত করে ধরে গাড়ির সামনে নিয়ে গেলেন। ব্যথা পাচ্ছে হাতে, তবুও হাত ছাড়ানোর অসম্ভব হয়ে উঠল। উনি বেশ বল প্রয়োগে গাড়ির দরজাটা এক প্রকার ধাক্কা দিয়ে খুললেন এবং আমাকে ছুঁড়ে ফেললেন সিটের উপর। ব্যথা পেলাম আর রাগও হলো ওনার প্রতি। আমি বা কম কিসের? অতপর বৃথা রাগ দেখানোর ভান করে ওনাকে উত্ত্যক্ত করার একটা ছোট্ট চেষ্টা চালাতে ঘোঙানির সুরে একটা ন্যাটিক ভঙ্গিতে কান্না করে বললাম, মরেই গেলাম গো, হাত পা বুঝি ভাঙলো। উনি আমাকে বিন্দু মাত্র তোয়াক্কা করলেন বলে মনে হলো না আমার। উনি ড্রাইভিং সিটে বসে এক গণবিদারী ধমকে আমাকে থামিয়ে দিলেন। আমি চুপ হতেই উনি কঠিন স্বরে বললেন, চুপ করবে নাকি আর একটা থাপ্পড় দিব? কোনটা? আমি এমন একটা ভান করলাম যেন ওনার হাতের দ্বিতীয় চড়টা ইতিমধ্যে আমার গালের বাম দিকে ছাপ ফেলেছে। সেইভাবে গায়ে হাত রেখে ওনার দিকে স্তব্ধ দৃষ্টিতে চেয়ে রইলাম কিছুক্ষণ। উনি নির্বিকার। ওনাকে এমনটা অবস্থায় দেখে সেকেন্ডের মধ্যে ওনাকে প্রশ্ন ছুড়লাম, কেন চড় মারবেন? কেন? আমার গাল দুটো কি সরকারি নাকি যে যখন খুশি চড় মারবেন? আর একটা চড় মেরে দেখুন কি করে। আমার কথাটা ওনাকে যেন বেশ জাগিয়ে দিল। উনি ভ্রু কুচকে সন্দিহান দৃষ্টিতে আমার দিকে তাকালেন মাত্র। তার দৃষ্টিতে কৌতূহলের ছিটাফোটাও বিন্দু মাত্র নেই, তবে আমি ঠিক কি করতে পারি তা দেখার আগ্রহ আছে ওনার দৃষ্টিতে। উনি ভাবনাকে 7 সমুদ্রে ছুঁড়ে ফেলে উনি আচমকা আমার দিকে অনেকটা ঝুঁকে পড়লেন। আমি তাতে বেশ চমকে গেলাম আর আমতা করে বললাম, কি করব জানতে চান? আপনার ওই যে সো কল প্রেমিকাগুলো আছে তাদের সাথে আপনার ব্রেকআপ করিয়ে দিব। না হলে আমার নামও আরুনা। আমার কথা শুনে উনি হা হা করে হেসে উঠলেন, যেন আমি তাকে হাসির কোনো জোকস শুনিয়েছি। আমি ওনার হাসি দেখে বিভ্রান্ত হলাম। ভ্রুকুচকে প্রশ্ন করলাম, হাসছেন যে? আমি কি হাসির কিছু বললাম নাকি? উনি হাসি না থামিয়ে বললেন, কিছু না, এমনি। আমি মুখ ঘুরিয়ে নিলাম ওনার থেকে। রাগ হচ্ছে ভীষণ রকম। উনি এমন জল্লাদ কেন? কথাগুলো নিজের মনে মনে বিড়বিড়াতেই মনে পড়ল আমার আসল উত্তর জানার কথা। আর কোনো অপেক্ষা না করে অনেক সাহস আর একরাশ আশা নিয়ে বললাম, একটা প্রশ্ন করি। আরিশ জবাব দিলেন না। নীরবতা নাকি সম্মতির লক্ষণ? আমি ওনার নীরবতাকে অনুসরণ করে এক নিঃশ্বাসে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে ভালোবাসেন? কথাটা বলা মাত্রই বিরাট বড়সড় একটা ব্রেক মেরে উনি গাড়িটা থামিয়ে নিতেই আমি চোখ মুখ কুঁচকে নিলাম ভয়ে। কারণ এবার হয়তো আমার আর এক গালের থাপ্পড়টাও মিস যাবে না। বাম হাতটাকে প্রস্তুত করে রাখলাম, যাতে উনি মারতে উদ্যক্ত হলেই আমি দরজাটা খুলে বের হয়ে যেতে পারি। কিন্তু তেমনটার কিছুই হলো না। উনি বরং গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তোমাকে এত আজাইরা চিন্তা ভাবনা কে দেয় বলো তো? পড়াশোনা না করে এসব ভাবো সারাদিন তুমি? লাস্ট টেস্টে 50-এ 37 পেয়েছো। এভাবে মেডিকেলে চান্স পাবে তুমি? সবাই বুয়েটে চান্স পাবে, ঢাবিতে চান্স পাবে, ডিএমসিতে চান্স পাবে, আর তুমি? অত্যন্ত কর্কশ ভঙ্গিমায় আরিশ ভাইয়া কথাগুলো বলে উঠতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল আমার। বুয়েটের কথা উনি হয়তো ফারিনাপুর জন্যই বললেন। তাহলে উনি কি সত্যি ফারিনাপুকে পছন্দ করেন? ওনার প্রতি আমার এই অনুভূতি কি তা বলতে পারি না, তবে অজান্তেই কেমন বিদ ঘুটে অনুভূতি এলো ফারিনাপুর নাম শুনে। কোনো কিছু শূন্যতা অনুভব করতেই বলে উঠলাম, সরি, আপনাকে আর আমাকে পড়ানোর জন্য আসতে হবে না। আপনি নিজের সময় নষ্ট করে কেন এমন একটা মেয়েকে পড়ান যে ঢাবি, বুয়েট, ডিএমসিতে চান্স পাওয়ার যোগ্যতা রাখে না? কথাটা শোনা মাত্রই আর একটা ধমকে কান ভরে গেল আমার। ফাজিল মেয়ে একটা। ভালো করে পড়াশোনা না করলে বিয়ে দিয়ে দেবো একটা ভুঁড়িওয়ালা জামাইয়ের সাথে, তখন এসব বলো। আমি উত্তর দিলাম না।
ওনার সাথে এখন এই মুহূর্তে কথা বলতে আমার ভালো লাগছে না। আচ্ছা, উনি কি সত্যিই আমাকে ভালোবাসেন না? ফারিন আপুকে পছন্দ করেন? কথাগুলো মাথায় আসতেই ভাবলাম, না থাক, ওনার আমাকে ভালোবেসে লাভ নেই। উনি এমনিতেই অভদ্র জাতীয় মানুষ। আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে উনি বাসার সামনে দাঁড়িয়ে রইলেন। ব্রুকুচকে প্রশ্ন করলাম, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? বাসার ভেতরে চলুন, নাকি কারোর জন্য অপেক্ষা করছেন? উনি নির্দ্বিধায় বললেন, আমার 4 নম্বর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। আমি মুখ ভাঙাচি দিলাম। ওনাকে শুনিয়ে শুনিয়ে বললাম, বাসার সামনে একটা পার্ক করতে বলবো বাবাকে, আর নাম দিব লাভার্স পয়েন্ট, আর বড় বড় সাইনবোর্ডে লিখবো ডাক্তার আবরার আরিশ খান আর তার ভাংরু গার্লফ্রেন্ডের প্রবেশ নিষেধ। উনি আমার কথার উত্তর দিলেন না, তবে হেসে উঠলেন। আমি রেগে বাসার ভেতর ঢুকলাম। সোজা কাঠগোলাপ গাছের নিচে গিয়ে দাঁড়াবো আর ফুলের ঘ্রাণ নিব, কিন্তু উনি এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? চোখের সামনে সব যেন সরিষার ফুল দেখতে লাগলাম। মনে পড়ছে যে 2 দিন যাবৎ কিছু পড়াশোনা করা হয় না, যার দরুন জমেছে পড়ার এক মস্ত পাহাড়। আজকে আরিশ আর পড়াতে আসবেন না ভেবে মনটা খুশি খুশি লাগছে। উনি ভাবলেন আমার জীবনের সেই প্যারাময় টিচার উনি হলেন আমার জীবনের সেই প্যারাময় টিচার, যাকে আমি টিচার হিসেবে কখনোই চাই না। সালোয়ারের ওড়নাটা নিয়ে নিচে গেলাম আমি। আম্মুর কার সাথে ফোনে কথা বলছে। যদি হেসে হেসে কথা বলে তাহলে অবশ্যই বুঝতে হবে যে ফুপির সাথে কথা বলছে, নতুবা তার ভাবির সাথে। আমি নীরবে গিয়ে আম্মুর দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইলাম, যাতে আমার দিকে তাকানো মাত্রই আম্মুর মাথায় একটা কথায় ঘোরে। আহারে, আমার নিষ্পাপ মেয়েটাকে আরিশ পড়াশোনার প্যারায় পরোটা বানিয়ে ফেলেছে। আম্মুর কথা বলার অবসান ঘটছে না, তবে ততক্ষণে আমি বুঝে গেছি যে ফোনের ওপাশে ফুপি। হঠাৎ আমাকে আর চোখে তাকিয়ে দেখে আম্মু ফুপিকে বলল, হ্যাঁ আনিকা, আমি আরুকে পাঠাচ্ছি, ও যাচ্ছে। কথাটা বলে আম্মু ফোন রাখতেই আমি হতবাক হয়ে চেয়ে রইলাম। কিছু বুঝে ওঠার আগেই আম্মু বলল, তোর ফুপি কল করেছে, কাচ্চি বানিয়েছে, তোকে যেতে বলেছে। কাচ্চির কথা শুনে জিভে পানি চলে এলেও পরক্ষণেই মনে পড়ল যে আমার উদ্দেশ্যে এখনো হাসিল হয়নি। আমি তখন আমার শরীরে সঞ্চিত এক এটিপি এক করে সর্বোচ্চ এনার্জি নিয়ে বলতে লাগলাম, আম্মু আরিশ ভাইয়াকে তুমি আর পড়াতে আসতে বারণ করে দাও। বলে দাও কাল থেকে আমাকে আর পড়ানোর দরকার নেই। সে আর আগের মতো ভালো পড়ায় না। সে যেভাবে পড়াচ্ছে এইভাবে চলতে থাকলে গোল্ডেন এ প্লাস তো দূরে থাক, এ প্লাসও আমার কপালে জুটবে না। আম্মু আরিশ ভাইয়ার নামে কোনো নেগেটিভ কথাই যেন বিশ্বাস করতে চান না। এবারও তার ব্যতিক্রম হলো না, উল্টে আমার ধমক শুনলাম। একদম মিথ্যা বলবি না, আরিশ যথেষ্ট করে তোর জন্য। ও গাইড করে বলেই ক্লাসে এখনো ফার্স্ট পজিশনে আছিস, না হলে কবেই তুই গোল্লাই যেতি। ওনারা তো প্রশংসা কখনোই সহ্য হয় না আমার। রেগে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম, কে চায় ওনার মতো টপার হতে? আমি তো চাই না। আমার একটা ভালো রেজাল্ট হলেই হলো। আরে ভাই, রেজাল্ট আমার আর ওনার চাই গোল্ডেন এ প্লাস। কেন? আর কোনো কথা হবে না, গিয়ে রেডি হ, সামনে তোর এইচএসসি, আর তোর কোনো হেলদোলই নেই। আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম, রাগে রীতিমতো ফুঁসছি। কঠোর আর্জি করলাম, আমি ওনার কাছে আর পড়বো না। উনি খালি আমাকে ধমক দেয়, আজকেও অযথা ধমক দিয়েছেন। আম্মু আমার কথার তোয়াক্কা করলো না, বরং সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে বলল, আরে আরিশ, তুমি কখন এলে? আমার হাত পা কাঁপাকাঁপি হওয়ার জন্য ওনার দিকে তাকানোর প্রয়োজন পড়লো না। আমি ওনার দিকে এক পলকও না তাকিয়ে দৌড় দিলাম। রুমে গিয়ে দরজা লাগানো মাত্রই আম্মুর বিরস কণ্ঠে উক্তিগুলো কানে আসতেই বুকে 3 বার ফু দিলাম। মেয়েটার পড়াশোনা একদমই করছে না, একটু দেখো বাবা। দরজায় কান পাততেই শুনতে পেলাম, গাফিলতি হয়তো আমারই, আমি হয়তো ভালো করে পড়াতে পারছি না। ওনার এমন কথা শুনে মনের মাঝে ঢাক ঢোল সব বাজতে আরম্ভ করলো আমার। তবে খুশিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আমি এবার থেকে আরো বেশি সময় নিয়ে পড়াবো। কিন্তু তাতে তোমার নিজের পড়াশোনার অসুবিধা হবে না তো? সে তুমি আমার উপর ছেড়ে দাও মামি। কথাগুলো আমার মন ভেঙে দিল। বেশি কিছু না ভেবে রেডি হতে শুরু করলাম। কিছুক্ষণ পরেই দরজার টোকার শব্দ পেতেই পিলে চমকে গেল আমার। ভুলেই গেছিলাম যে আমি লক করিনি। ওড়নাটা গায়ে নিতেই উনি রুমে ঢুকে এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। ভাবলাম এই বুঝি পুনরায় চট থাপ্পড় দেবেন ওনার নামে নালিশ করার দরুন। তবে উনি খুবই শান্ত কণ্ঠে বললেন, ঈদে যে লাল সালোয়ারটা দিয়েছিলাম ওটা কোথায়? আমি মিনমিনিয়ে আলমারির দিকে ইশারা করতেই উনি বললেন, ওটা পরে এসো।
আমি অপেক্ষা করছি। রাগ হলো আমার। সব কিছু আপনার ইচ্ছে মতো হবে কেন? আমার যা ইচ্ছে তাই পরবো আমি। উনি এখনো শান্ত। বেশি কিছু না বলে আর না করে আমার হাতটা ধরে নিচে নামলেন আর খুব সহজভাবে আম্মুর থেকে পারমিশন নিয়ে আমাকে গাড়ির সামনে নিয়ে হাতটা ছেড়ে দিলেন। আমি সামনে বসার জন্য এগোতে গেলেই দেখলাম ওনার ড্রেসে রঙের সঙ্গে মিলিয়ে ফারিন আপু বসে আছেন সেখানে। তখন আমি লক্ষ্য করলাম উনি যে লাল রঙের পাঞ্জাবি পরেছেন, শুধু আমিই ব্যতিক্রম। আমি 2 কদম পিছিয়ে গেলাম। কেন জানি না এই ফারিন নামের মেয়েটাকে আমার সহ্য হয় না। আমি গাড়িতে উঠলাম না আর আরিশ ভাইয়া বলে উঠলেন, গাড়িতে ওঠো তাড়াতাড়ি, দেরি হচ্ছে। আমি দাঁত কিরমির করে রইলাম। এই মেয়েটার সাথে আমার বিশেষ খাতির নেই, কারণ সে তার পড়াশোনা নিয়ে একটু বেশি গর্ব করে। তার উপর সে বুয়েটিয়ান। ফারিন বলল, আরুষি, উঠে পড়ো, ইউ আর গোয়িং লেট। আমি উঠছি না দেখে উনি ধমক দিলেন। আরু পাখি, ওঠো। আমি একটু চমকে গেলাম। ফারিন আপু চমকে বললেন, হোয়াট? কি নাম এটা আরুষি? আরিশ ভাইয়া কিছু বললেন না, উল্টে ফারিন আপুকে বললেন, তুই একটু পেছনে বসবি, ও অন্ধকারে ভয় পায়। অন্ধকারে আমি মোটেও ভয় পাই না। তিনি জানেন, তবুও তিনি মিথ্যা বললেন। ওনার কথা শুনে ফারিন আপু দিব্যি উঠে পড়লেন। হয়তো ওনার বাধ্য একজন হিসেবে প্রমাণ করতে চান। আরিশ ভাইয়া নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালেন। আরু পাখি, ওঠো। আমি ওনার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, ওই সিটটা আমার, সেটা আপনার ওনাকে বুঝিয়ে দেবেন। কথাটা বলে আমি ওনার পাশে গিয়ে বসলাম। গাড়ি চলছে, ফারিন আপু আর উনি অনবরত কথা বলছেন। অ্যাজ ইউজুয়াল তা আমার সহ্য হলো না। হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠলাম, আমার বিয়ে, আমার বিয়ে। তৎক্ষণাৎ বিশাল নীরবতার সাথে গাড়িটা ব্রেক করে থামালেন আরিশ ভাইয়া। মনে মনে খুশি হলাম, তবে কি হতে চলেছে জানি না। বিরাট এক ব্রেক সহকারে আরিশ ভাইয়া গাড়ি থামালেন। আমি শান্ত হয়ে রইলাম। এবার শুধু আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অপেক্ষা। তাদের এমন পীড়িতের আলাপ কে শুনতে চায়? এদের সাথে আমার যাওয়ার ইচ্ছেটা তামাতামা হয়ে গেছে। ভাবলাম উনি সত্যিই বোধ হয় আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে বলবেন, আরু পাখি, বাসায় যাও, একা হেঁটে হেঁটে গভীর অন্ধকারে। জীবনে অ্যাডভেঞ্চার। অপেক্ষারত চাহনিতে আমি আরিশ ভাইয়ার প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার বিয়ে গানটা আরিশ ভাইয়ার বুকটাকে একটু হলেও পোড়ালো কি তা আমায় জানতে হবে। আর পুড়লেও সেই পোড়া স্মেল আমার চাই। ডেভিল মানুষের দিল জ্বলছে। আহা, ওনার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই বুঝলাম যে উনি কেমন এক অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছেন আমার দিকে। ওনার এই চাহনি মরিচিকার ন্যায় যা বোঝার ক্ষমতা আমার কখনোই হয়নি। ওনার ভ্রম ভঙ্গ করে ফারিন আপু কঠিন স্বরে বললেন, এই মেয়ে, তুমি কি পাগল হলে? এইভাবে কেউ চেঁচিয়ে ওঠে মাঝ রাস্তায়? আর আমার বিয়ে মানেটা কি? ওনার সাথে ঝগড়া না করলেই নয়। ওনার সাথে ঝগড়া না করলে ফুপির বানানো কাচ্চি আজ আমার নিশ্চয়ই হজম হবে না। আমিও বিরস ভঙ্গিমায় বললাম, তোমরা দুজন নিজেদের মতো গল্প করছিলে, তাই আমি ভাবলাম আমার বিয়ে গানটা করি। তৎক্ষণাৎ ফারিন আপুর হাতটা পৌঁছে গেল আরিশ ভাইয়ার কাঁধে। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। আপু কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিমাতে বলে উঠলেন, দিস ইজ টু মাচ আরুষি, তুই এবার কিছু বল। আমার মস্তিষ্কের কিছু কিছু নিউরন বিষয়টাকে যেন এখনো মেনে নিতে পারছে না। আর সেখানে আরিশ ভাইয়া কি আদৌ ওনার কথাটা শুনেছেন? কিন্তু উনি ইশারা করে আমাকে গাড়ি থেকে দ্রুত নামতে বললেন। ইশারা পেতেই আমি বিন্দু মাত্র দেরি না করে নেমে পড়লাম। আমার পিছু পিছু উনিও নামলেন। আমি বাসার দিকে যাওয়ার জন্য উদ্যত হতেই উনি খপ করে পেছন থেকে আমার বাহু ধরলেন, আটকালেন। আমি চমকালাম না, নির্বিকারে ওনার দিকে চেয়ে রইলাম। কি হলো? হাত ধরলেন কেন? ছাড়ুন আমায়। উনি এবার যেন আধা রাগ মিশ্রিত ধারায় আমার দিকে চেয়ে রয়েছেন। হাতটা বেশ শক্ত করে চেপে ধরে খানিকটা ওনার দিকে আমাকে টেনে নিতে নিতেই ব্যথা পেলাম আর বেশ চিৎকার দিয়ে উঠলাম, কি হচ্ছে কি এটা? হাত ছাড়ুন, বাসায় যাব আমি। আমার চিৎকার শুনে ফারিন আপু উনি জানলা দিয়ে উকি মেরে বললেন, লেট হার গো, ডিসকাস্টিং মে। শেষের শব্দটা একটু মিউট করে বললেন যাতে কারোর কানে না পৌঁছায়, কারণ উনি আরিশ ভাইয়ের কাছে তথাকথিত ভদ্র এবং আমি চূড়ান্ত অভদ্র। ফারিন আপুর কথা শুনতেই উনি কেন জানি না আমার হাত ছেড়ে দিলেন। মনে মনে হাজারো
ঝাড়ি দিয়ে বলতে লাগলাম, নিজের কথায় তো আমাকে নাচিয়ে এখন দেখছি নিজেও অন্যের কথায় নাচেন। চুপ করে হাতটা কচলাচ্ছি আমি। ওনার শক্ত করে ধরা জায়গাটা বেশ লাল হয়ে গেছে। উনি পুনরায় বলে উঠলেন, পিছনে উঠে বসো, না হলে কালকে থেকে 6 ঘন্টা করে পড়াবো। তাহার এমন কথা শুনে আমার সারা শরীর জুড়ে বিদ্যুৎ গতিতে ভয় ছেয়ে গেল। আমি জানতাম যে উনি ছাড়া আমার গতি নেই, তবে 3 ঘন্টাটা 6 ঘন্টা হোক তা কখনোই চাইনি আমি। দ্রুত গতিতে সামনের সিটে যেতে নিলেই উনি একটা ধমক দিয়ে উঠলেন। পিছনে বসো, ওদিকে কোথায় যাচ্ছ? ওনার ধমকে আমি সহ ফারিন আপুও চমকে গেছেন। আমি দ্রুত গাড়িতে উঠলাম। ফারিন আপু বোধহয় ভয়ে আর ওনার পাশে বসার কথা ভুলে গেছেন, যদি ওনাকেও অপমান করেন সেই ভয়ে। আসলে ওনাদের বয়সী মেয়েরা একটু বিচক্ষণ আর বুদ্ধিমতী হয়, আমার মতো এমন উড়নচণ্ডী নয়। তাই হয়তো অপমানিত হওয়ার ভয়ে নিজের সিটেই বসে রইলেন। আরিশ ভাইয়া চোয়াল শক্ত করে গাড়িতে উঠলেন। এই মানুষটাকে আমি কখনোই বুঝে উঠতে পারিনি। আমার বাবা আর আম্মু নিজেও বোধহয় আমাকে এত ধমক দিয়ে কথা বলেননি যতটা সারা জীবনে উনি আমাকে ধমক দিয়েছেন। আমার তো মনে হয় মাঝে মাঝে হাত পা ছুঁড়ে কাঁদি আর ওনার নামে একরাশ নালিশ করি। আর আমার এমন কাউকে দরকার যে আমার এই নালিশগুলো এক নাগারে সহমত দিয়ে শুনবে, কিন্তু আমার সেরকম কোনো মানুষ নেই যিনি ওনার নামে নালিশ শুনবেন। আমার ভাষায় যেটা নট সো টুই টুই। সামনেই টেস্ট এক্সাম, তারপর আছে আরিশ ভাইয়ার কাছে বিশেষ প্রি টেস্ট, যাতে পৃথিবীর সবচেয়ে কঠিন কঠিন প্রশ্নগুলো দেওয়া হয়। তারপর এসএসসি এক্সাম। আজকে ভাইয়া আসবেন। নিজের কলেজ শেষ করে উনি কলেজ থেকে সোজা আমাকে পড়াতে আসেন। আমার নিষ্পাপ মনে মাঝে মাঝে একটাই প্রশ্ন জাগে, বেটা না পড়ে টপার কিভাবে হয়? মুখের ভেতর পেন নিয়ে চেবাচ্ছি। এর জন্য প্রায় হাতে নাতে ধরা পড়ে ধমক খেতে হয় আমাকে। আর এই অবস্থায় উনি দেখলে আর রক্ষে নেই। উনি এসে রোজ আমার হাতের কফি খান, তবে আজকে আমার কফি বানানোর মন মানসিকতা একদম নেই, তাই আম্মুকে দিয়ে বানিয়ে নিয়েছি। তবুও কিভাবে না কিভাবে উনি ঠিক বুঝতে পারেন। মাঝে মাঝে আম্মুর উপর আমার তীব্র সন্দেহ জাগে যে কোনোভাবে সে তাকে জানিয়ে দেয় না তো যে সে কফিটা বানিয়েছে। আমি কফি বানানোতে ফাঁকি দিয়েছি, কিন্তু নিজের মেয়ের সাথে আম্মু এমন দুশ্মনী করবে, ভাবনাগুলো অন্ত নেই। তার আগেই একটা বড় ব্যাগ উনি আমার সামনে এসে রাখলেন। নিঃসন্দেহে সেটা তার নিজের ব্যাগ, নতুবা আমার জন্য তো তিনি আর এত এত গিফট আনবেন না কখনোই। তার মেডিকেলের বইগুলো আমি দেখি আর অবাক হই। তা দেখে মনে হয় পড়াশোনা করার থেকে বিয়ে করাটা অনেক সহজ। যদিও ডক্টর হওয়াটার ইচ্ছেটা আমার ছোট থেকে হলেও আমার থেকে ওনার আমার পড়াশোনার প্রতি আগ্রহ বেশি। মনে পড়ে সেদিনটার কথা, যেদিন উনি ওনার এই বিরাট ব্যাগ আমার সামনে প্রথম এনে রেখেছিলেন। আর কৌতূহলবশত আমি প্রশ্ন করে উঠলাম, আরিশ ভাইয়া এতে কি? উনি তখন অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলেছিলেন, বই। আমার দেখার ইচ্ছা জাগতেই বেশ জোরাজুরি করে একটা বই বার করেছিলাম। বইয়ের ওজন আমি নিজেই সামলাতে না পেরে আমার হাত থেকে বইটা পড়ে গিয়েছিল। ভীষণ রকম একটা ধমকে সেদিন কানের পর্দাটা ফাটতে ফাটতে বেঁচে যায়। তারপর থেকে বইগুলোর উপর এতটা ফোবিয়া এসে গেছে, বই খাতা দেখলেই আমার যে ঘটনাগুলো মনে করা উচিত না সেগুলোও মনে পড়ে যায়। আমার চোখের সামনে একটা তুড়ি বাজিয়ে উনি ইশারায় বললেন, শুরু করা যাক। আমার ঘোর কাটলো। ওনার দিকে করুণ চোখে তাকিয়ে বললাম, ভাই একটা কথা বলি। আমার কথার উনি কোনো উত্তর দিলেন না, বরং নিজের কথাতে ব্যস্ত হয়ে গেলেন। 4 দিন তোমাকে পড়াতে আসতে পারবো না, তাই আজকে অনেক সময় নিয়ে পড়াবো। একটা স্ট্রং কফি লাগবে আমার চিনি ছাড়া। উনি পড়াবেন না শুনলে অন্যদিন তো খুশিতে মন ভরে যায়, কিন্তু আজকে কৌতূহল জাগছে। কারণটা ফারিন। বেশি আগামাথা না ভেবে প্রশ্ন করলাম, কেন প্রেমিকার সাথে ঘুরতে যাচ্ছেন? উনি চোখের দৃষ্টিতেই খুন করে ফেলবেন এমন দৃষ্টিতে তাকালেন। আমি দমে গেলাম এক নিমেষেই। মাথা নিচু করে অ আ পড়ার মতো অনর্গল পড়তে শুরু করতেই উনি আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, মেডিকেল পারপাসে সিলেট যাচ্ছি। আর কোনো প্রশ্ন? আমি বাচ্চাদের মতো দুদিকে মাথা দুলিয়ে না সম্মতি জানাতেই উনি হঠাৎ অদ্ভুত এক প্রশ্ন করলেন। আরু পাখি? আমি ব্রুকুচকে জবাব দিলাম, জি। তোমার ওয়াইল্ডেস্ট ফ্যান্টাসি কি আরু পাখি? আমি অবাক আর হতবিম্বল হয়ে চেয়ে রইলাম ওনার দিকে। এমন প্রশ্ন আগে আমাকে কেউ করেনি।
তবে আমার ফ্যান্টাসি যেটা সেটা ওনাকে ঘিরেই। সেটা কি আমি ওনাকে বলা উচিত? মনের মাঝেকার এক রাশ সংশয় জমিয়ে রেখে ওনার দিকে বাঁকা চোখে তাকিয়ে বললাম, বলাটা কি ইম্পর্ট্যান্ট? উনি ধমক দেওয়ার পরিকল্পনা করেও যেন আর ধমকালেন না আমাকে। বেশ নরম কণ্ঠেই বলল, স্টুপিড, জিজ্ঞাসা করেছি আমি, নো এক্সকিউজ। ওনার এমন শান্ত কণ্ঠস্বর শুনে আমি মাঝে মাঝে ওনার ওপর ফিদা হয়ে যাই। আমার ফ্যান্টাসি আপনাকে নিয়ে। উনি কথাটা শুনে খুশি হলেন নাকি রেগে গেলেন বুঝলাম না, তবে ওনার চোখ জুড়ে একরাশ কৌতূহল দেখলাম আমি। রিয়েলি? তাহলে তো শুনতেই হয় যে আমাকে নিয়েও কারোর কোনো ফ্যান্টাসি থাকতে পারে। আমি একটু পিছিয়ে বসলাম, জানি না উনি তা শোনার জন্য আদতে প্রস্তুত কিনা। আমি আমতা আমতা না করে সরাসরি বললাম, আপনাকে এই ভিলেনগিরি নিয়ে আমার এক আকাশ সমান অভিযোগ। আই উইশ আপনাকে নিয়ে কারোর কাছে আমি অভিযোগ করব, আর সে আমার অভিযোগগুলো মন দিয়ে শুনবে। তবে আপনার অভিযোগ আপনাকেই করলে ভালো লাগতো আমার। অভদ্র। আমার কথাটা শেষ হওয়া মাত্রই আমার হাতে বেশ জোরে এক টান দিয়ে ওনার কাছে টেনে নিয়ে এলেন আমাকে। আমার হৃদগতি থেমে আসার উপক্রম। ওনার খুব কাছে ঝুঁকে আছি আমি। ওনার দৃষ্টি বলছে যেন, আরু পাখি বলো, আমি শুনবো। কিন্তু তেমনটা হলো না। উনি ওনার কাছে টেনে এনে এক ধমক দিলেন, আর আমি চুপ। শুনতে হলো ওনার সেই বিশ্ববিখ্যাত ডায়লগ, যেটা আমি ওনার প্রত্যেকটা ধমকের সাথে ফ্রিতে পাই। নো মোর ওয়ার্ডস। 2 দিন অনায়াসেই পার হয়ে গেল আরিশ ভাইয়ার অনুপস্থিতিতে। আরিশ ভাইয়া সিলেটে গেছেন, তাই এই 2 দিন আমার কান দুটো প্রত্যাশিত ধমকগুলোর থেকে মুক্তি পেয়েছে। দিনগুলো যে খুব খারাপ যাচ্ছে তেমনটা মোটেও না, বড্ড শান্তিতেই কাটছে দিনগুলো। সেও সকাল সকাল ধমক দিয়ে ঘুম ভাঙাচ্ছে না। কেউ তার নিজের পড়ার ফাঁকে বারবার জিজ্ঞেস করছে না যে কোনো দুষ্টুমি করছি কিনা। শুধু মিস করছি আমার প্রাণপ্রিয় ফোন আর আমার প্রিয় সখী সানাকে। সে সেই কবে তার নানুর বাসায় গেছে, ফেরার নাম গন্ধ নেই। সামনে যে এইচএসসি এক্সাম, তার সেদিকে কোনো খেয়াল আছে কিনা আমার জানা নেই। তবে আমি বা কম না সিরিয়াস পড়াশোনা নিয়ে। আধশোয়া হয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়ে পায়ের উপর পা তুলে শুয়ে আছি। অবশ্যই বাসায় আমার চলাচল নবাবী ধাঁচের হয়, তাতে সন্দেহ নেই। সেদিন কলেজে ওনার হাতে হিটলারি থাপ্পড় খাওয়াতে সবটা থেমে থাকিনি। আমার ফোনটা কেড়ে নিয়েছেন, আর সাথে আমার গল্পের বইগুলো। আর একটা বিরাট হুমকি দিয়েছেন যে রেজাল্ট খারাপ হলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব, আর তা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, তোমার বাপও না। কথার কি ছিরি। সেদিনের পর ওনার চরের একটা নামও দিয়ে ফেলেছি আমি, হিটলারি থাপ্পড়। আমার সব ভাবনাগুলো রসাতল করে আম্মু ফোন হাতে নিয়ে হাঁক দেওয়ার ভঙ্গিতে ঘরে এমন ভাবে ঢুকলো যাতে যেন ভিনদেশ থেকে কোনো রাজপুত্র আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আম্মুর এমন উৎকণ্ঠা দেখে বুঝলাম উনি ফোন করেছে। কথা বলার ইচ্ছে শক্তি বিন্দু মাত্র না থাকলেও বলাটা বাধ্যতামূলক, নতুবা এক্ষুনি উনি সিলেট থেকে মিসাইল ছুড়ে আমার পুরো বাসাটাকেই উড়িয়ে দেবেন। আমার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে আম্মু বেরিয়ে গেল, এমন একটা ভাব নিয়ে যেন আমি তার সাথে প্রেমালাপ করতে চলেছি। আচ্ছা, এরা আরিশ ভাইয়া আর আমাকে নিয়ে এত বাড়তি ভাবনা চিন্তা করেন কেন? এরা কি জানে না যে উনি ফারিনাপুকে পছন্দ করেন? ফোনের দিকে একটু বিকট ভঙ্গিতে তাকিয়ে ফোনটা কানে নিলাম। চুপ করে থাকবো আমি যতক্ষণ না উনি ভালোভাবে কথা বলেন। ওপাশ থেকে ওনার শ্বাস প্রশ্বাস আমার কানে আসছে। যখনই ওনার সাথে ফোনে কথা বলি ততবারই এই জিনিসটা লক্ষ্য করেছি আমি। আমার নিস্তব্ধতা ভাঙতে উনি বলে উঠলেন ওপাশ থেকে, আরু পাখি। এইটার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না, কারণ আমি জানি ওনার কাছে আমি আরু পাখি। উনি জানেন আমি উত্তর দেব না, তাই পুনরায় বললেন, পড়া কতদূর কমপ্লিট হয়েছে? ম্যাথসে প্রবলেম হয়েছে কোনো? আর কনভার্সনগুলো? ওনার করা এতগুলো প্রশ্নের বিপরীতেও আমি নীরব হয়েই রইলাম। এই মুহূর্তে আমি কি করতে চাইছি আমি নিজেও জানি না। আচ্ছা, আমি কি আমার নিজের দোষ ভরা কাজকর্মগুলোর জন্যই ওনার বকা খাই? আমার কি কোনো সন্দেহ আছে তা নিয়ে? ভাবনার অন্ত হলো না। উনি আগের থেকে একটু শক্তভাবে বললেন, কালকে আমি ব্যাক করছি, পড়া রেডি রাখো। ওনার এ কথা আমার হজম হলো না সহজে।
বিদ্যুৎ গতিতে জেগে উঠলাম। এবার কথা না বললেই নয়। এই না না, আমি সব পড়েছি, এই তো এখনো পড়ছি। আপনার একদিন আগে আসার দরকার নেই। আমি এই মুহূর্তে ওনার রাগে মুখটা হয়তো কল্পনা করতে পারছি, তবে উনি আমার কর্মকাণ্ডে হাসলেও আমি জানতে পারবো না, কারণ উনি আমার কোনো কাজে অন্তত হাসেন না। উনি কিঞ্চিত ভ্রুকুচকে বললেন, কই তোমাকে তো আমি পড়তে দেখছি না। আমি থরফর করে লাফিয়ে উঠলাম। উনি কিভাবে জানলেন যে আমি পড়ছি না? আমি চোখ বাঁকিয়ে প্রশ্ন করলাম, 4 চোখ নাকি আপনার যে সব দেখতে পান? 304 কিলোমিটার দূরে বসে আপনি কি করে জানলেন? অপ্রত্যাশিতভাবে হঠাৎ উনি আমার কথাতে আলতো শব্দ করে হাসলেন। ওনার হাসিতে যে আমি কতটা বিব্রত হলাম তা আমি কখনোই বলে বোঝাতে পারবো না। আমি মুখ গোমড়া করে বললাম, কি হলো, হাসছেন যে? উনি শান্তভাবে বললেন, কিছু না, ঠিক করে পড়াশোনা করো। বাসায় গিয়ে দেখি যেন সব পারছো, না হলে খবর আছে। সামনে এক্সাম, কথাটা যেন মাথায় থাকে। আমার রাগ আর বিরক্ত দুটোই লাগছে ওনার কথাতে। যখনই উনি বাইরে যান এই কথাগুলোই বলেন। আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। দুজনেই নীরব। উনি নীরবতা ভঙ্গ করলেন। কিছু লাগবে তোমার? মানে এখান থেকে কিছু নিয়ে যাব তোমার জন্য? ওনার কথা শুনে আমি চমকিত, অবাকিত, টাস্কিত হলাম। অতি খুশিতে মুখ ফুসকে বলেই ফেললাম, আপনি এত ভালো কবে হলেন আরিশ ভাইয়া? উনি আলতো ধমকের সাথে বললেন, স্টুপিড, খালি আজাইরা কথা। কি লাগবে সেটা আগে বলো। কিছু লাগবে না। তবে আমার একটা ব্লু কালারের পশমওয়ালা স্কার্ফ লাগতো, কিন্তু তবুও লাগবে না। ফারিন আপুকে জিজ্ঞেস করেন, ওনার যদি কিছু লাগে। কথাটা বলার পর ফোনের ওপাশ থেকে আর উত্তর এলো না। উনি মুখের ওপর ফোনটা কেটে দিলেন। সেটা নিশ্চিত হলাম। ওনার এমন প্রতিক্রিয়ার কারণ বুঝলাম না, তবে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে এটা মনে মনে অনেক কটা ঝাড়ি নিয়ে পড়তে বসলাম। রাত 9টার দিকে পড়া শেষ করে রুমের মধ্যে বসে আছি আমি। অনেক খিদে পেয়েছে, তবু আলসেমিতে নিচে যাচ্ছি না। হঠাৎ আচমকা রুমের দরজা খুলে সানা ঢুকে আমার উপর ঝাঁপিয়ে পড়লো যেন। নিঃশ্বাস আটকে আসার উপক্রম। মেয়েটার পিঠে সপাট একটা চড় দিয়ে বললাম, এই মেয়ে ছাড়, দম বন্ধ হয়ে যাচ্ছে। আরিশ ভাইয়া যেইভাবে ধমক দেন, ওনাকে দেখে দেখে আমিও তেমন ধমক শিখে ফেলেছি, একদম নিখুঁতভাবে। আর তার প্রয়োগ করলাম সানার উপর। এই মেয়ে, একদম মিথ্যা না, তুই মোটেও আমাকে মিস করিসনি। ওনার ধমক শুরু হয় এই মেয়ে শব্দটা দিয়ে, আর তা শুনে মনে হয় এই বুঝি কান ফেটে গেল। আমি কপাল কুঁচকে বললাম, ঠিক আছে ঠিক আছে, বিশ্বাস করলাম। আরিশ ভাইয়া যে ফোনটা আমার থেকে কেড়ে নিয়েছেন সেটা সানা জানে না। কথাটা মনে আসতেই রাগ উঠল ভীষণ। তোর ভাইয়া আমার ফোনটা কেড়ে নিয়েছে, আমার ফোন এখন ওনার কাছে, তবে আমিও এমন লক দিয়েছি যে সারা জীবনও খুলতে পারবে না। সানা মুখ চেপে হাসলো। তা দেখে আমি বিরক্ত ভঙ্গিতে প্রশ্ন করলাম, কি হয়েছে, হাসছিস যে? বিস্ময়ে আমার কপাল কুঁচকে এলো। আমাকে হতবিম্বল দেখে সানা আচমকা আমার দু বাহু ঝাঁকিয়ে আমি সানার হাতটা ছাড়িয়ে রাগী গলায় বললাম, বই গেছে আমার ওনার সাথে বিয়ে করতে। আমি তো বিয়ে করব তার সাথে যে আমাকে একদম ধমক দিয়ে কথা বলবে না, আর না কোথাও গেলে এটা জিজ্ঞেস করবে না যে আরু পাখি কিছু আনবো। সে তো একেবারে সরাসরি এনে সারপ্রাইজ দিবে। এমন কাউকে বিয়ে করব আমি? নো, নেভার এভার। কথাটা বলেই নিচে নামলাম আমি। দেখলাম ফুফি বসে আছেন আর আম্মুর সাথে কথা বলছেন। বাবা মায়ের পর ফুফি আমার সবচেয়ে প্রিয়। দৌড়ে ফুপিকে জড়িয়ে ধরলাম। হঠাৎ কেউ জড়িয়ে ধরায় ফুপি চমকে গেল। কি ব্যাপার, আমার আরুমা এত খুশি যে? ফুপির কথাতে আমি হেসে ফেললাম। এমনি তোমাকে দেখে আরো বেশি খুশি হয়ে গেলাম। ফুপা আসেনি? তোর ফুপা তো আজকে অফিসেই আছে, আজকে বাসায় ফিরতে দেরি হবে। ও আচ্ছা। আমি একটু চুপ হতেই ফুপি বললেন, আমরা কালকে নারায়ণগঞ্জ যাচ্ছি ফারিনকে বাসায় পৌঁছে দিতে, তুই যাবি? ফারিন আপুর নাম শুনতেই নারায়ণগঞ্জ যাওয়ার মোহমায়া ত্যাগ করলাম আমি। সরাসরি বললাম, না যাব না। আমার না শুনতেই আম্মু কড়া স্বরে বলল, কেন যাবি না কেন? আমি ফুপির গলা জড়িয়ে ফুপির কাঁধে মাথা রেখে বললাম, আমার সামনে এক্সাম, পড়া বাকি। আর তোমার এই হিটলার বান্ধবী ওরফে তোমার ভাবিকে বলো আমার মতো মাসুম বাচ্চার উপর এত রেগে কথা না বলতে। ফুপি হাসলো। আরে শুধু তো আমরা একা যাচ্ছি না, তোর আম্মুও যাচ্ছে, শোনা যাচ্ছে, বিধায় তুই কেন বাদ যাবি? সানার মুখের দিকে তাকালাম আমি। না, তবুও যেতে ইচ্ছে করছে না একদম। আমি পুনরায় না করলাম। ওই ফারিনকে
আমার মির্জাফরের বউ বলে মনে হয়। কেন জানি না ওনাকে সহ্যই হয় না। রাত 12টা বাজে, সবাই নিশ্চয়ই এতক্ষণ ঘুমিয়ে পড়েছে। অতি সপ্তপর্ণে বিছানা থেকে নেমে এলাম আমি। টর্চটা হাতে নিয়ে ক্যালেন্ডারের সামনে দিয়ে আঙুলের কড়ি গুনতেই একটা ঘরে এসেই থেমে গেল। আমার দিন গণনা শুরু করলাম। আর একটা দিন পার হলেই আমার জন্মদিন। সত্যি নিজের জন্মদিন নিয়ে কেউ এতটা নাচানাচি করে তা আমাকে না দেখলে কেউ বুঝতেই পারবে না। ভীষণ রকম খুশি লাগছে আমার। তবে আগের বারের জন্মদিনের কথা মনে পড়ে গেল আমার। আরিশ ভাই আমাকে সারপ্রাইজ দিয়ে আমাকে আমার প্রিয় লেখকের বই কিনে দিয়েছিলেন আর বাইকে করে ঘুরতেও নিয়ে গেছিলেন, কিন্তু এবার উনি আর নেই। কথাটা ভেবে আনন্দ দুঃখ কোনোটাই আর কাজ করছে না। বিছানায় গিয়ে পুনরায় ঘুমিয়ে পড়লাম আর অপেক্ষা করতে লাগলাম। সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিয়ে আম্মু আমাকে তার সামনে পুতুলের মতো বসিয়ে রেখে তৈরি হচ্ছে ফারিনাপুর বাসায় যাওয়ার জন্য। আর আমি ওনার দিকে বিরস ভঙ্গিতে তাকিয়ে আছি। তার একটাই কারণ, আম্মু চাইছে যে আমিও তার সঙ্গে সঙ্গ দিয়ে ফারিনাপুর বাসায় যাই। কিন্তু সে ভালোভাবেই জানে তার মেয়ে বিশ্ব ঘাট তারা, তাই যতক্ষণ না তিনি বাসার বাইরে পা রাখছে তার আগ অবধি তিনি আমাকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আম্মুকে দেখেও না দেখার ভান করছি। আম্মু ক্ষণিক বলে উঠছে, ফারিনের মা কাচ্চিটা খুব ভালো বানায়, বোরহানিটাও। তুই না গেলে কিন্তু পরে আফসোস করবি। আমি আম্মুর দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই তিনি তাতেও একেবারে দমে গেলেন না। পুনরায় বললেন, ওদের বাসায় সুইমিং পুলও আছে, একটা গোলাপি রঙের কাঠগোলাপ গাছও আছে। কাঠগোলাপ নিয়ে কত বিতর্ক নয়, কাঠগোলাপ নিয়ে কোনো বিতর্ক নয়। আমি মনে করি সাদা কাঠগোলাপের সাথে পৃথিবীর অন্য কোনো কাঠগোলাপের তুলনা চলে না। তাই এবার আর একেবারে চুপ করে থাকতে পারলাম না। আমি নীরবতা ভেঙে বললাম, আম্মু কি শুরু করেছো? কি পাচ্ছ এসব বলে? তুমি খুব ভালো করে জানো আমি যাব না, তারপর আমার প্রিয় জিনিসগুলোকে নিয়ে লোভ দেখাচ্ছ। আম্মু এবার তার গোছগাছ ফেলে আমার কাছে বসে আমার গালে হাত রেখে বললেন, কি হলো মা, এরকম করছিস যে? তুই তো বিরিয়ানির কথাতে না করিস না, আর গেলেই বা সমস্যা কি? আর কালকে সকালেই তো ফিরে আসবো। আমি এবার রেগে গেলাম খুব। তুমি আমার প্রিয় জিনিসগুলোকে নিয়ে এভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করবে না। আর ফারিনাপুর বাড়ির লাল কাঠগোলাপ কেন কোনো ফুল গাছই থাকতে পারে না মোটেও, কারণ উনি একটা রাক্ষসী। ওনার বাসায় সুন্দর জিনিস কিছু থাকতে পারে বলে আমার বিশ্বাস হয় না। ওনাকে রাক্ষসী বলাতেই আম্মু ধমক দিল। এইভাবে কাউকে কেউ বলে? তাছাড়া এত ভালো মেয়েটাকে নিয়ে তোর এত রাগ কিসের? সামনে থাকলেও তো কথা বলিস না খুব একটা, আমি লক্ষ্য করেছি। ওনার প্রতি সায় দিয়ে আম্মু একের পর এক কথা বলেই চলেছে। আমি আর মানতে পারছি না। কোন রকমে বিরক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছাচ্ছে বিষয়টা। আমিও ছাজালো কণ্ঠে বলে উঠলাম, সেই বা কখন আমার সাথে ভালোভাবে কথা বলে? আম্মু তখন বোকা বনে গেল। সত্যি উনি কখনো নিজে থেকে আমার সাথে কথা বলেন না। ও তোর থেকে বয়সে বড়, তাছাড়া বুয়েটে পড়ে, দেখতেও সুন্দর। আর তুই ছোট মানুষ, তোর সাথে কি এমন কথা বলবে? তাই হয়তো বলে না। আম্মুর কথাতে রাগ আর একটা চাপা কষ্ট দুই কাজ করছে আমার মাঝে। সহ্য হলো না আর। আমি উঠে দাঁড়ালাম আর বললাম, আর কদিন পরই তো তোমার ভাগনার বিয়ে হবে। সে তাদের বিয়ের পর 24 ঘন্টা ভাগনার শ্বশুর বাসায় গিয়ে সময় কাটিয়ে এসো, আমার সমস্যা নেই। কিন্তু আমাকে এর মধ্যে টানবে না তুমি কখন। আর রেডি হলে বেরিয়ে যাবে, আমাকে আর ডাকবে না। কথাটা বলে রুম থেকে আমি বেরিয়ে গেলাম তড়িঘড়ি করে। আচ্ছা ফারিন আপু, উনি কি সত্যি এতটা ভদ্র নাকি ভদ্র হওয়ার অভিনয় করেন? কই, আমার সাথে তো উনি তেমনটা নন। ঘরে গিয়ে দরজাটা সপাটে আটকে দিলাম আমি। কিন্তু এ রাগ আমি কাকে দেখালাম? এই পুরো রুমটাকে নাকি আমার নিজের মাঝেকার আর এক আরুকে? আফসোস, আমার রাগ বোঝার মতো কেউ নেই। বাবা কাজের সূত্রে বাসায় নেই আজ 15 দিন। কথা দিয়েছিল আমার 19তম জন্মদিনের পর তিনি ফিরে আসবেন। আমি অপেক্ষাতেই আছি। আসলে ওনাকে সব অভিযোগ ব্যক্ত করব। বাবার বুকে মাথা রেখে আমি যে শান্তি পাই তার কোনো কিছুতেই পাইনি কখনো। মুরব্বীরা বলে রাগ হলে নাকি চোখ বন্ধ করে শুয়ে পড়তে হয়। আমার রাগ সহজে কমার নয়, তাই চোখ বন্ধ করে শুয়ে রইলাম আমি প্রায় 20 মিনিট ধরে। আম্মু 10 মিনিট আগে বেরিয়ে গেছে। যাওয়ার আগে আমাকে কতবার দরজা খোলার জন্য বলেছিলেন তা মনে নেই। যাওয়ার আগে ঠিকমতো সময়ে খাওয়ার কথা বলেছেন। বাসায় রহিমা খালা নাকি বিকালে আসবেন, আর আজকে
রাতে বাসাতেই থাকবেন, কারণ আমাকে বাসায় রেখে আমার চিন্তায় করে আম্মু বেরিয়েছে। তাই অনেকক্ষণ পর রাগটা কিছুটা কমেছে। কালকে রাতের পর আরিশ ভাইয়া আর ফোন করেননি। তার কথা আমার যে সব সময় মনে পড়ে তেমনটা নয়, বিশেষ বিশেষ সময় আমার তার কথা মনে পড়ে, যেমন সকালে ঘুম থেকে ওঠার সময়, কলেজে যাওয়ার সময়, বাসায় ফেরার সময়, আর সন্ধ্যা থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত। আমার গোটা টাইম টেবিল জুড়ে ওনারই বসবাস। মাঝে মাঝে মনে হয় আমার টাইম টেবিল থেকে যদি ওনাকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। কিন্তু যখন উনি মেডিকেল পারপাস বা ডিউটির জন্য আমার টাইম টেবিল থেকে সাময়িকের বিরতি নেন, তখন অদ্ভুত কোনো কারণবশত সে দিনগুলো আমার পার হয়ে উঠতে চায় না। এই যেমন আজ। কেন এমনটা হয় আমি তা জানি না, আর হয়তো কখনো জানতেও চাই না। আম্মু বলেছে জরুরি তলব ব্যতীত মাঝে মাঝে ল্যান্ডলাইন থেকে তাকে ফোন করতে। আচ্ছা, তাদেরকে আমার মতো আরিশ ভাইয়ার কার্যক্রমের প্রতি আঙুল উঠাতে ইচ্ছে করে না? যেমন এই যে আমার ফোনটা তিনি নিজের কাছে বাজেয়াপ্ত করে রেখে দিলেন, তার জন্য কি আমার বাসার লোক আমার হয়ে কথা বলবে না? উনি কি মিস্টার পারফেক্ট, যার কোনো সিদ্ধান্ত ভুল হতেই পারে না? এমন এক ধারণা আমার বাসার লোক তাদের মনের মাঝে পুষে রেখেছে ওনার জন্য। কথাগুলো ভাবলেই আমার ব্রেনে নিউরনগুলো যেন ক্লান্ত হয়ে যায়। ঘুমাবার চেষ্টা করলাম, জানি বৃথা ঘুম আসবে না। এক বিশেষ রেসিপিতে এক্সপেরিমেন্টের কথা মাথায় আসতেই বিছানা থেকে এক লাফে নেমে পড়লাম। এখন সারা বাসা জুড়ে কেউ নেই, আর এই সময় আর এখনই শুরু হবে আমার নানান রকমের অ্যাডভেঞ্চার। সময়ে অসময়ে কফি বানানো আমার অভ্যাস। অবশ্যই তা আরিশ ভাইয়ের জন্য, উনি সবসময় কফি খান। বেশি স্ট্রেস পড়লে চিনি ছাড়া ব্ল্যাক কফি। আমি কখনো খাওয়ার চেষ্টা করিনি, তবে আজকে নিজেও একটু ট্রাই করে দেখলে কেমন হয়। কফিটা বানিয়ে 2 কাপে ঢাললাম, একটা আমার আর একটা আশরাফ চাচার জন্য। উনি আমাদের বাসায় বিগত 15 বছর ধরে সিকিউরিটি হিসেবে আছে। ছোট থেকে চাচাকে দেখছি। চাচিকে ভীষণ রকম ভালোবাসেন তিনি। অবশ্য এখন আর চাচি নেই, চাচিকে উনি ভীষণ রকম মিস করেন। মাঝে মাঝে মন খারাপ হলেই চাচার কাছে যাই, তার আর চাচির প্রেমের গল্প শুনতে। আগে বয়স অল্প থাকায় দরুন চাচা শোনাতেন না, তবে এখন আর বলতে দ্বিধাবোধ করেন না, কারণ এখন আর আমি তো ছোট নেই। কফিটা নিয়ে চাচার সামনে বসলাম। চাচা আমাকে দেখতেই এক গাল হেসে উঠতেই আমি বললাম, চাচা এটা খেয়ে বলেন তো কেমন খেতে। চাচা বেশ আগ্রহ দেখিয়ে বললেন, এইটা কি বানাইছো আরো মামুনি? আমি পাঞ্চে মুখ করে বললাম, একজন এই কফিটা খায়, তাই আমি ভাবলাম কেমন হয় খেয়ে দেখি। চাচা মুচকি হেসে এক চুমুক নিতেই তার মুখ জুড়ে আধার ছেয়ে পড়লো। কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম কেমন হবে, তাই নিজের আর চাচার প্রতি মহব্বত দেখিয়ে 1 চামচ চিনিও এনে দিয়েছিলাম। আচ্ছা, এত কড়া কফি উনি কি করে খান? চাচার পরপর আমিও 1 সিপ নিতেই নিজের জিভের প্রতি মায়া মহব্বত দেখিয়ে আর চাচার প্রতি আমার ভালোবাসা দেখিয়ে বললাম, চাচা এটা আর খেও না। চাচা আমার সাথে মতমিল করে বললেন, এমন কড়া কফি খায় কেমনি? যে খায় তার কি নিজের প্রতি তহব্বত একদমই নাই নাকি? আমি বিড়বিড়িয়ে বললাম, তার নিজের প্রতি দিব্যি মায়া মহব্বত আছে, নেই শুধু আমার প্রতি। চাচাকে বললাম, চাচা আজকে তোমার আর চাচির গল্প শুনবো। আচ্ছা, কি হয়েছিল চাচির? চাচার গলা ফিকে হয়ে এলো আর চক্ষু জোড়ায় দৃষ্টি শীতল হয়ে এলো। আমিও শান্ত দৃষ্টিতে চাচার দিকে তাকিয়ে শুনতে লাগলাম চাচির শেষ সময়ের গল্প। ওনার চোখে জল ভাসছে, আমি তো বুঝতে পারছি। আমার গলা ধরে আসছে এক চাপা কষ্টে। চাচা কতই না ভালোবাসেন তার প্রিয় মানুষটাকে। আচ্ছা, আমাকে কি কখনো কেউ এভাবে ভালোবাসবে, কিংবা তার থেকেও বেশি? চাচার গল্প শুনে মনটা ভালো লাগছে না একদমই। রহিমা খালার সাথেও গল্প করেছি বেশ কিছুক্ষণ। তাকে আমি কাজকর্ম থেকে ছুটি দিয়েছি। খালা এখন টিভি দেখছেন। কাল আমার 19তম জন্মদিন। অন্যবার যেমন অনেক অনেক আনন্দ আমার ভেতরে ফুটে ওঠে, এবার তার ছিটে ফোটাও পাচ্ছি না আমি। চাচার বলা ভালোবাসার কথাগুলো শুনে আমার বুকের ভেতরে হু হু করছে যেন। কি বলবো বুঝে উঠতে পারছি না। সব কষ্টগুলো যেন গলায় এসে দলা পাকিয়ে যাচ্ছে। আমার স্পষ্ট মনে আছে, আগেরবার জন্মদিনে আরিশ ভাইয়া যখন একটা নির্জন ঝিলের ধারে আমাকে ঘুরতে নিয়ে গেছিলেন, আর উনি তখন বলেছিলেন, মাত্র 18, ভেবো না যে বড় হয়ে গেছো। আমিও তার নাকের ডগায়
রাগ দেখিয়ে ওনাকে বলেছিলাম, আমি বাচ্চা? মোটেও না। 18 বছর হয়ে গেছি, আমি এখন মোটেও বাচ্চা না। 18 বছর বয়সে কত মানুষের বিয়ে অবধি হয়ে যায়, বাচ্চাও হয়ে যায়, আর আপনি আমাকে বাচ্চা বলছেন? ওনার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই উনি আমার পাশে দাঁড়িয়ে বেশ অনেকটাই ঝুঁকে আমার মাথার সাথে ওনার মাথায় একটা ঠোকর খাইয়ে বলেছিলেন, তুমি আমার কাছে এখনো বাচ্চাই। যেদিন তুমি আমার কাঁধ অবধি হবে সেদিন তুমি ভাবতে পারো যে তুমি বড় হয়েছ, না হলে বুঝবে তুমি আমার চোখে বাচ্চাই। আমি ওনার দিকে মুখ গোমরা করে অভিমানের সুরে বলেছিলাম, হ্যাঁ তা তো বলবেনই, কারণ আপনি তো জানেন যে এই 5 ফুট 3 ইঞ্চির বেশি আমি আর লম্বা হব না, আর আপনার মতো 5 ফুট 10 ইঞ্চি লম্বা নারিকেল গাছের মতো খাম্বা হওয়ার আমারও ইচ্ছে নেই। আমার কথা শুনে উনি মুখ চিপে হেসেছিলেন, আমার মাথার সাথে হাত দিয়ে ওনার হাত অবধি ইশারা করছিলেন, আর আমি ধানি লঙ্কা হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম, আর উনি মিটমিটি হাসছিলেন। 1 বছর আগের স্মৃতিগুলো আমার চোখে ভাসছে। এবার আমি একা, ঝগড়া করার জন্য হলেও আমার ওনাকেই দরকার। বুকের ভেতর একরাশ শূন্যতা কাজ করছে আমার, আর মস্তিষ্ক যেন নিষ্প্রাণ। আম্মু অনেকবার কল করেছে ল্যান্ডলাইনে, আমি একবারও কথা বলার পর আর বলিনি। বারবার রহিমা খালার হাতে ফোন ধরিয়ে দিয়েছি। অনেকক্ষণ হলো উপরে এসেছি, নিচ থেকে টিভির আওয়াজ আসছে না আর। 11টা বাজে প্রায়। জানলা দিয়ে দেখলাম আবহাওয়াটা চমকপ্রদ, ঘরে থাকতে ভালো লাগছে না আর। ওড়নার আর নিলাম না, এত রাতে তো আর কেউ আমাকে দেখতে আসছে না। কথাটা ভেবে ছাদের দিকে এগোলাম, আর গিয়ে বসলাম দোলনায়। দোলনার শিকড়ে মাথা রেখে নিস্তব্ধতার একান্ত সঙ্গ দিচ্ছি আমি। আজ বড্ড একা লাগছে নিজেকে, মনে হতে লাগলো খুব কঠিন সময় পার করছি। এতটা একা আমার আগে কখনো লাগেনি। চোখটা বন্ধ করে পায়ের ধাক্কায় দোলনাটা মৃদু পায়ে দোলাতে লাগলাম। হঠাৎ দোলনার ওজনকে ভারী করে কেউ একজন অতি সপ্তপর্ণে আমার পাশে এসে বসলেন। আমার শরীরটা ভয়ে ঝিমঝিম করে উঠল। তৎক্ষণাৎ চোখ খুলে পাশে তাকাতেই ওনাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। আরিশ ভাইয়া বসে আছেন আমার পাশে, আমারই সাথে, তবে আমার দিকে ওনার বিন্দুমাত্র দৃষ্টি নেই। তিনি সামনে তাকিয়ে আছেন অচেনা একটা ভাব নিয়ে। আমি একটা শুকনো ঢোক গিলে ওনার গায়ে একটা টোকা দিয়ে বললাম, আপনি সত্যিকারের আরিশ ভাইয়া তো? উনি ব্রু কুঁচকে আমার দিকে তাকাতেই আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। ঘোর ভাঙলো ওনার কণ্ঠে চিরাচরিত ডাক শুনে। এই মেয়ে। ধমকটা শুনতেই কেঁপে উঠলাম আমি। দ্রুত দাঁড়িয়ে পড়তেই উনি চোখ ছোট করে প্রশ্নসূচক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। আমতা আমতা করা ছাড়া এখন কোনো রাস্তায় খোলা নেই আমার কাছে। ওনার এমন চাহনি দেখে আমি চাপা স্বরে আধো আধো করে বললাম, আপনি এখানে কি করছেন? ওনার কপালে ভাঁজ দেখা গেল। উনি আশেপাশে একবার তাকিয়ে বলে উঠলেন, এটা তোমার বাড়ি? কোথাও নাম লেখা আছে? ওনার এমন তেরা কথা শুনতেই আমার মেজাজ স্বল্প বিগড়ে গেল। আমার বাড়ি হলেই বা কি আর না হলেই বা কি, তাই বলে উনি এত রাতে এইভাবে কাউকে না বলে এইভাবে আচমকা উপস্থিত হবেন? উনি এমন একটা ভাব নিলেন যে তিনি এইভাবে আমাকে ভয় পাইয়ে দিয়েও কোনো অন্যায় করেননি, বরং তিনি সঠিক আর সত্যবাদীর যুধিষ্ঠির। ইচ্ছা হয়েছে তাই না বলে এসেছি, ইচ্ছা হলে বলেই আসতাম। আপনি কবেই বা আমার কোনো কথা শুনেছেন? কথাটা এতটাই বিড়বিড় করে বললাম যে ওনার কানে যাওয়ার নয়। অবশ্য উনি শুনতেও পেলেন না। আমার হাতটা ধরে টেনে আগের মতোই ওনার পাশে বসালেন, আর ওনার দিকে আমাকে সম্পূর্ণ ঘুরিয়ে বসালেন, আর আমার বাম পা ওনার পায়ের উপর তুলে নিলেন। আমি তো অবাকের ওপর অবাক হচ্ছি, তবে ওনার কাজকর্মে বেশ ঘাবড়েও গেলাম আমি। কি করতে চাইছেনটা কি উনি? আমি না বলে থাকতে পারলাম না। এই কি করছেনটা কি আপনি? এখন কি নুপুর টুপুর পড়বেন নাকি? আর আপনি এতটা ফিল্মি হলেন কবে? শুনুন, আমি কিন্তু পড়ছি না। আমার কথায় উনি নড়বড়ে হলেন না। ওনার মুখের ভাবভঙ্গিও নির্বিকার। কিছু বোঝার উপায় নেই যে কি করতে চাইছেন, তবে তারপর উনি না করলেন তাতে আমার চক্ষু চড়ক গাছ। উনি ওনার পকেট থেকে আমার ফোনটা বার করলেন, আর খুবই স্বাভাবিকভাবে আমার পায়ের সর্বকনিষ্ঠ আঙুল নিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিতে গেলেই পা সরিয়ে নিলাম আমি। বেশি ঝাপাঝাপি করে দোলনা থেকে নামতে গেলে মুখ থুবড়ে পড়লাম মেঝেতে। হাতের কুনুয়ে ব্যথা পেলাম জোরে। উনি রেগে গিয়ে আমাকে নিচ থেকে তুললেন। আমার দিকে নিশ্চয়ই উনি এখন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন, কিন্তু আমি ওনার দিকে তাকাবো না। তাকালেই যে খেলা উনি শুরু করেছেন তা শুরু হওয়ার আগেই শেষ।
উনি হাত ধরে টেনে আমাকে পুনরায় দোলনাতে বসালেন আর নিজের হাঁটু ভাঁজ করে আমার পায়ের কাছে ফোনটা নিয়ে পা থেকে ফিঙ্গারপ্রিন্ট নিলেন। আর ফোনটা খোলা মাত্রই কিছু একটা করে তা নিজের পকেটে পুরে নিয়ে আমার দুপাশে হাত রেখে আটক করলেন আমাকে। গম্ভীর আর কঠিন স্বরে বললেন, মানে তুমি কি সত্যি স্টুপিড? পায়ের ফিঙ্গারপ্রিন্ট কে দেয়? কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব? এত আনন্যাচারাল বুদ্ধি তোমার কোথা থেকে আসে? আমি রাগ দেখালাম, তবে ততটাও প্রখরভাবে নয়। আমার ফোন ইচ্ছে হয়েছে আমি দিয়েছি। কথাটা বলে আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। সত্যি বলতে উনি ফোন নেবেন শুনে আমার বহু কষ্টে পায়ের ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছিলাম, কিন্তু উনি তা ধরে ফেললেন কিভাবে? তবে ওনার কাছে আমি এবার আনন্যাচারাল কাজ করলেও আমার বুদ্ধি আমার কাছে টুই টুই মার্কা চুমু টাইপের। উনি উঠে দাঁড়ালেন এবার। বাচ্চা মানুষ আর বাচ্চাদের মতোই বুদ্ধি। আমি ঠিকই বলেছিলাম যে তুমি কখনো বড় হবে না। এই বাচ্চা ডাকটা আমার গায়ে লঙ্কা গুঁড়ো ছেটানোর মতো এফেক্ট দেয়। আমি বিজ্ঞানী হলে এই জ্বালার এক বিশেষ নাম দিয়ে দিতাম হয়তো। দোলনা থেকে নেমে ওনার পাশে যতটা সম্ভব উঁচু করে দাঁড়িয়ে ওনার সমান সমান হওয়ার চেষ্টা করলাম। তবু ওনার কাঁধ অবধি হতে পারলাম টেনে টুনে। তবে বেশ সাহস সঞ্চয় করে বললাম, এই দেখুন আমি আপনার সামনাসামনি, দেখুন আমি আপনার সমানে সমানে লম্বা, তাই আমি আর মোটেও ছোট নেই। আমার কথা শুনে উনি আমার পা থেকে সরে এলেন। আমার পাশ থেকে সরে এলেন। আমি এখনো অমন পা উঁচু করেই দাঁড়িয়ে আছি, বহু কষ্টে। একটা সাপোর্ট সিস্টেম থাকলে তাতে আরামে হেলান দিয়ে এইভাবে বহুক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। উনি এবার আমার দিকে স্বল্প ঝুঁকে গেলেন। ওনার উষ্ণ নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। বুকের ভেতরেও ধুকধুক করতে শুরু করে দিয়েছে। হৃদগতি দ্রুত হারে চলছে। উনি এবার আচমকাই আমার মুখের উপর ফু দিতেই আমি আর নিজেকে, আমার তাল কোনোটাই সামলাতে পারলাম না। পা ছেড়ে এবার সোজা হয়ে গেলাম আর পুনরায় ওনার থেকে ছোট হয়ে ওনার কাছে বাচ্চাই হয়ে গেলাম। উনি মুখ টিপে হাসছেন। আমার তা দেখে রাগ হলো। উনি এবার বললেন, এবার দেখো তোমার হাইট বোধহয় বেড়ে গেছে। আমি বুঝলাম যে উনি এটা মজা করে বললেন। আমি বিরক্ত হয়ে সরে গেলাম ওনার কাছ থেকে। ছাদের কার্নিশ বরাবর দাঁড়িয়ে রইলাম। মৃদুমন্দ বাতাস বইছে। আমি চুলটা খোপা করে নিলাম আর খুব ভালোভাবে অনুভব করলাম যে আমার শরীরে ওড়না নেই। আমি কি এতক্ষণ ধরে এইভাবেই ওনার সাথে ঝগড়া করছিলাম? ভাবতেই নিজেকে সত্যিকারের স্টুপিড মনে হচ্ছে। পেছন থেকে ডাক দিলেন উনি বেশ জোরে, এই মেয়ে, ওখানে কি করছো তুমি? আমি মুখ ভাঙ্গালাম আর জোরেই বললাম, আমার একটা সুন্দর নাম আছে, এই মেয়ে বলে একদম ডাকবেন না। উনিও বোধহয় এত দূর থেকে ঝগড়া করে শান্তি পাচ্ছেন না, তাই আমার কাছে এসে বললেন, চলো নিচে যাও, রেডি হও। আমি কড়া কণ্ঠে প্রশ্ন করলাম, কেন? কমিউনিটি সেন্টারে আপনার বিয়ে লেগেছে? এতক্ষণ ধরে যেটা মিস করছিলাম সেটা ফুলফিল হয়েছে। ওনার সাথে ঝগড়া করতে পেরেছি। কথায় কথায় এটাই ভুলে গেলাম যে আমার জন্মদিন। আমি কোথাও যাব না, আপনি যান। আমার মনে আপনার মতো অত রং লাগেনি। ফারিন আপুকে নিয়ে যান। কথাটা বলতেই উনি কটকট করে বেরিয়ে গেলেন। আমি অবাক হয়ে হতবিম্বল হয়ে ওনার যাওয়ার পানে চেয়ে রইলাম। বেশ জোরেই বললাম, ভাই রে ভাই, আপনার মতো বেয়াদব লোক দেখিনি। প্রেমিকার নাম নিতে নিতেই হাওয়া। আপনার প্রেমে ধ্বংস লাগুক, ভূমিকম্প হোক। আপনার আর ওই রাক্ষসের প্রেমে পৃথিবীর সব প্রাকৃতিক দুর্যোগ নামুক। রাগে গা তিরতির করছে আমার। যেতে বললাম বলেই যেতে হবে? বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ পেলাম না আমি। তবে কিছুক্ষণ পর পায়ের আওয়াজ পেতেই চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইলাম। আমি আমার সিদ্ধান্তে অটল যে এক পাও নড়ব না। উনি হঠাৎ করে একটা বড় প্যাকেট আমার হাতে ধরিয়ে দিতেই আমি কর্কশভাবে বললাম, কি এসব? উনি এবার যেন রেগে গেলেন। তবে কিছুক্ষণ পর পায়ের আওয়াজ পেতে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইলাম। আমি আমার সিদ্ধান্তে অটল যে এক পাও নড়ব না। উনি হঠাৎ করে একটা বড় প্যাকেট আমার হাতে ধরিয়ে দিতেই আমি কর্কশভাবে বললাম, কি এসব? উনি এবার যেন রেগে গেলেন। তাহলে আমার বলা কথাগুলো কি উনি শুনে ফেলেছেন? আমি দমে গেলাম। একটাও ফালতু কথা না, তাড়াতাড়ি পড়ো এগুলো। কথাটা শুনতেই প্যাকেটটা খুলতেই দেখলাম একটা নীল রঙের পশমওয়ালা স্কার্ফ, একটা ব্লু জ্যাকেট, একটা ব্লু পশমওয়ালা টুপি, যার দুপাশ দিয়ে দুটো কিউট টেডি বেয়ার। আমি দেখে খুশি হয়ে গেলাম। আপনি কি কিউট আরিশ ভাইয়া। আপনার মতো ভাই ঘরে ঘরে হোক। উনি রাগে রাগে মুখ করে বললেন, জলদি এগুলো পড়ো, বাইর হব আমরা। আমি আহাম্মক বনে গেলাম। যদি খুব ভুল ধারণা না হয়, এটা জুন মাস, ঠা ঠা করা গরম।
এগুলো এখন পরবো কেন? এখন কি শীতকাল নাকি? আবার উত্তরে উনি এমনভাবে তাকালেন যাতে আমি বলতে বাধ্য হলাম, পড়ছি পড়ছি, এভাবে তাকানোর কি আছে? জ্যাকেটটা পরতে উনি হাত থেকে স্কার্ফ আর টুপি নিয়ে নিলেন, নিজেই স্কার্ফটা গলায় জড়িয়ে দিলেন আর টুপিটা পরিয়ে দিলেন। গরমে আমার প্রাণ ওষ্ঠাগত, আমার নাক ঘামছে, সাথে শরীরও। উনি এক ঝলক আমার দিকে তাকিয়ে পকেট থেকে রুমাল বার করে আমার নাকের ঘামটা মুছিয়ে দিতেই আমি মিনতির সুরে বললাম, এবার এগুলো খুলে রাখি, গরম লাগছে ভীষণ। এটা তোমার শাস্তি। অবাক হয়ে চেয়ে রইলাম। কিসের শাস্তি? শুনলাম একটু আগে আমার সব গার্লফ্রেন্ডগুলো ভূমিকম্প আর ধসে চাপা পড়েছে। তুমি একটু আগে অভিশাপ দিলে। আমি চোখ কান বুজে নিলাম। উনি আড়ালে কথা শুনেছেন? আমি মিনমিন করে বললাম, তাদের মাগফিরাতের কামনা করি, তারা জান্নাতবাসী হোক। কিন্তু এইগুলো আবার খুলি? উনি হাত ধরে টানতে টানতে নিয়ে যেতেই বললেন, ভেবে দেখছি। ওনার সাথে আমিও নামছি রকেটের গতিতে। আশফাক চাচা ঘুমিয়ে গেছেন। উনি দেখি বাইকের সামনে টেনে নিয়ে গেলেন। হ্যাপি বার্থডে মিস টুই টুই। আমি চমকে গেলাম। এতক্ষণ মনেই ছিল না আমার। থ্যাংক ইউ অবধি বলতে ভুলে গেলাম। উনি নিজেই আমার মাথা থেকে টুপি আর স্কার্ফটা খুলে দিলেন। আমি দম ছাড়লাম। উনি অনেকক্ষণ আমার দিকে চেয়ে রইলেন, তারপর নিজেই বললেন, উনি এগুলো চাচার ওই টেবিলের ওপর রেখে এসো, ফেরার সময় নিয়ে নিও। বাইক স্টার্ট দিলেন। আমি ওনার কাজকর্মে অবাক হই। উনি এবারও আমাকে সারপ্রাইজ দিলেন, নিজে এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হয়ে। এর থেকে বড় সারপ্রাইজ আর হয়তো হতো না। আমি ওনার দিকে শান্তভাবে চেয়ে বললাম, আপনি আজকেই কেন ফিরে এলেন? আপনার না আরো 2 দিন পর ফেরার কথা ছিল? উনি উত্তর দিলেন না। এমন একটা ভাব নিলেন যেন কিছুই শোনেননি, কেবল ইশারা করে পেছনে বসতে বললেন। আমি উঠে বসে ওনাকে না ধরেই বসলাম। উনি রাগী গলায় বললেন, সাইক্লোনের গতিবেগ জানো কত? ওনার কথার ইশারা বুঝতে পেরে ওনাকে জাপটে ধরলাম আমি। এইটাতে উনি হয়তো বোঝালেন নো মোর আর্গিউ। উনি বাইক চালাচ্ছেন বেশ স্বাভাবিক গতিতে। আমার সমস্ত মন খারাপ মিলিয়ে গেছে যেন ওনার উপস্থিতিতে এক নিমেষেই। তবে মাথায় খালি একটাই প্রশ্ন ঘোরে আমার, আচ্ছা ওনার চোখে আমি কি কখনো বড় হব না? রাত 3টা বাজে প্রায়। ওনার সাথে বাইকে করে সেই যে বেরিয়েছিলাম দুজনে, তারপর পুরো পুরন ঢাকার অলি গলি ঘুরে বাসার সামনে এসে উনি নামিয়ে দিলেন আমাকে। এতক্ষণের এই রাত্রির শহর ভ্রমণে আমি ক্লান্ত। তবে বাসায় ঢোকার সময় অদ্ভুত এক জিনিস খেয়াল করলাম। তা হলো বাসার গেটটা খোলা। তা দেখে আমি অবাক হলাম বেশ। আমি যত দূর সরে আছে যে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে রেখে গিয়েছিলাম, যাতে চাচা মাঝরাতে উঠে বিভ্রান্ত না হয়। এইভাবে চুপচাপ কিছুক্ষণ ভাবতে থাকায় আরিশ ভাইয়া বলে উঠলেন, এই মেয়ে কি ভাবছো আবার? বাসায় যাও, আর খবরদার এত রাতে কাঠগোলাপ গাছের নিচে গিয়ে দাঁড়াতে দেখলে খবর আছে। আমি মনে মনে দম ফাটা। আমি হাসছি ওনার কথা শুনে। আমি ওনার দিকে ঘুরে এমন এক ভাব নিলাম যে আমি ওনার কথা কানেই তুলিনি। উনি কোথায় যাবেন এখন? উনি গাড়ির সাথে হেলান দিয়ে বললেন, বাসায়। আমি ওনার কথা নাকচ করে বললাম, না, এত রাতে বাসায় যাওয়ার কোনো দরকার নেই। আপনি আজকে আমাদের বাসায় থেকে যান। আমি রহিমা খালাকে বলছি আপনার জন্য গেস্ট রুমটা খুলে দিতে। কথাটা বলে ওনাকে আর কিচ্ছু বলার সুযোগ দিলাম না বিন্দু মাত্র। আমি চম্পট বাসায় দিকে হাঁটা দিলাম। আমি জানি উনি হয়তো আসবেন না, নিজের জেদটা বজায় রাখবেন। বাসার ভেতর ঢুকবো মাত্র এবার ওনার দিকে তাকালাম। উনি কি আসছে নাকি চলে গেছেন তা দেখার জন্য। আর তর সইল না আমার। পেছন ঘুরে তাকাতেই দেখলাম চাচার ঘরের সামনে রাখা আমাকে দেওয়া উপহারগুলো উনি একে একে গুছিয়ে আনছেন। তা দেখে নিজের মাথায় একটা চাটি দিলাম। এতটা কেয়ারলেস আমি কিভাবে হতে পারি? লজ্জায় আর দাঁড়ালাম না সেখানে। আমি এতক্ষণে বুঝে গেছি যে উনি আজ রাতে বাসায় থাকবেন। আজ আমার জন্মদিন, তাই আজকের রাতটার জন্য তো ওনাকে সহ্য করাই যায়। কথাটা ভেবে এক প্রকার দৌড়ে বাসার ভেতরে ঢুকলাম আমি। তারপর একটা সময় গিয়ে আমার পা দুটো থেমে গেল। আনন্দে আত্মহারা হয়ে গেলাম আমি। দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতেই বাবা হেসে উঠল আর আমাকে আগলে নিল। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, তুমি এইভাবে সারপ্রাইজ দিবে আমি সত্যিই ভাবিনি। ভালোবাসি বাবা। বাবা আমার মাথায় ভালোবাসার পরশ এঁকে বললেন, তোমার জন্মদিন আর আমি না এসে পারি? বাবার সাথে
কথা বলতে বলতেই আমাকে দেওয়া উপহারগুলো নিয়ে আরিশ ভাইয়া বাসায় ঢুকতেই বাবা বলে উঠলেন, কেমন আছো আরিস? আরিশ ভাইয়া জিনিসগুলো টেবিলে রেখে উত্তর দিলেন, জি মামা ভালো, আপনি কেমন আছেন? বাবা হেসে বললেন, বেশ ভালো। আমি আন্দাজ করেছিলাম যে তোমরা বেরিয়েছো, অপেক্ষা করছিলাম তাই তোমার আসার জন্য। উনি মুচকি হাসলেন আর আমি তাদের কথোপকথনের নীরব শ্রোতা। আমি কিছু বলতে যাব তার আগেই আরিশ ভাইয়া বলে উঠলেন, আমি আসছি, বাসায় ফিরতে হবে। আমি কিছু বলতে যাব তার আগেই বাবা বলে উঠলেন, এত রাতে আর বাসায় ফিরতে হবে না, আজকে এখানেই থেকে যাও। তাছাড়া আজ দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বাসায় যেও, আর কয়েকজন গেস্টও আসবেন। উনি আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকালেন, যেন আমার বিয়ের পাকা কথা চলছে অন্য কারো সাথে। উনি আর না করলেন না। বাবার কথা মতো আমি নিজে গেস্ট রুমটা খুলে দিলাম। বাবা বিশ্রাম নেবেন। সকালবেলা আম্মু এসে হয়তো সে নিজেও আমার মতো সারপ্রাইজড হয়ে যাবে। ওনার রুমের দরজার তালা খুলে আমি চলে আসতে নিলেই উনি বেশ রাগী কণ্ঠে বলল, এই মেয়ে দাঁড়াও। আমি বিরক্ত হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, উফ, আবার? আমার তো একটা নাম আছে। উনি ভাবলেশহীনভাবে বললেন, হোয়াট এভার। কথাটা বলে উনি আমার হাতটা ধরে ঘরের মধ্যে টেনে নিয়ে দরজা লক করে দিলেন। আমি চমকে গেলাম ওনার এমন হঠাকারিতা কাজকর্মে। উনি আমার হাত ধরে এক জায়গায় দাঁড় করালেন আমাকে, আর আচমকাই কঠিন স্বরে বললেন, সবসময় এতটাও অগোছালো হওয়া ভালো নয় যে প্রিয় জিনিসগুলোকে অবহেলা করতে হবে। কখনো কখনো কিছু জিনিসেরও গুরুত্ব দিতে শেখো, নয়তো ভীষণ রকম আফসোস করবে জীবনে। আর সেদিন আমি তোমাকে কোনোভাবে হেল্প করব না। কথাটা বলে উনি ওয়াশরুমের দরজায় ঢুকে দরজাটা ধাম করে বন্ধ করে দিলেন। ওনার যাওয়ার পানে চেয়ে রইলাম আমি। আচ্ছা, উনি কি রাগ করেছেন? কিন্তু কেন? কিন্তু এ মুহূর্তে আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো, আচ্ছা আমি কি ফিরে যাব নাকি ওনার ফেরার জন্য অপেক্ষা করব? আসলে মানুষটি আমার কাছে গোলক ধাঁধার মতো। যখনই মনে হয় এই বুঝি ওনাকে বুঝতে পারবো, তখন উনি কেমন কঠিন হয়ে যান। কিচ্ছু করার নেই, তাই আমি বসে রইলাম। উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। উনি এখনো আগের মতোই রয়েছেন। রেগে আছেন কিনা বোঝা মুশকিল। আমি ওনার কাছে দাঁড়িয়ে বললাম, আপনি কিছু খাবেন? আমি জানি যে ওনার খিদে নেই, কারণ আমরা বাইরের রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি। ওনার মুডের খবর জানার জন্য জিজ্ঞাসা করা। উনি আচমকাই যেন বরফের মতো গলে গেলেন। না। কথাটা বলে উনি ওনার পকেট থেকে ফোনটা বার করে কিছু একটা করলেন। আমি অধীর আগ্রহ নিয়ে চেয়ে আছি আমার ফোনটার দিকে আর ওনার কার্যকর্মের দিকে। নিজের ফোনটা ওনার হাতে দেখে আমার মোটেও ভালো লাগছে না। তবে উকি মারলেই উনি ধমক দিবেন সেই ভয়ে চুপ করে রইলাম। উনি আমার দিকে ব্রু উঁচিয়ে আর চোখে একবার তাকিয়ে পুনরায় ফোনে কিছু একটা করতে লাগলেন। হঠাৎ উনি আমার ফোনটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, নাও, এটা সবসময় তোমার সাথেই রাখবে, আর কল করলেই সেটা মিসড কল যাতে না হয় খেয়াল রাখবে। মিসড কল হলেই খবর আছে। আমি তিরিং গতিতে ওনার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিলাম। তারপর যে ঠিক কতটা খুশি হলাম বলে বোঝাতে পারবো না। উনি আমাকে দেখে বললেন, বাচ্চা মেয়ে, তার ফোন পেয়ে খুশি? যাও, এবার ঘুমাতে যাও। ওনার বাচ্চা মেয়ে ডাকা শুনেও আমার রাগ হলো না বিন্দু মাত্র। আমি ওনার দিকে একটু ভুবন ভুলানো হাসি হেসে বললাম, আপনার মতো ভাই যেন ঘরে ঘরে হয়। পুরো টুইস্ট মার্কা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আপনি। আমার খুশি ওনার বোধহয় সহ্য হলো না। উনি দরজাটা খুলে ইশারায় আমাকে বেরিয়ে যাওয়ার কথা বললেন। আমি কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে গেলাম ওনার রুম থেকে। উনি মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। ফোনটা একদম আগের মতোই আছে। তবে সমস্যা বাঁধলো ইন্টারনেট ইউজ করতে গিয়ে নেট অন হয় না, কোনো সোশ্যাল মিডিয়া অন হয় না, কোনো কিচ্ছু চলে না। ওনার রুমের সামনে দাঁড়িয়ে বহুক্ষণ যাবৎ চেষ্টা করলাম সবকিছু অন করার, হলো না। কতবার ফোনটা সুইচ অফ করে অন করেছি হিসাব নেই। 15 মিনিট যাবৎ চেষ্টা করছি, কিছু কাজ হচ্ছে না। রাগে শরীর ঘেমে যাচ্ছে আমার। না পেরে ওনার ঘরের দরজা ধাক্কা দিতে লাগলাম আমি। আরিশ ভাইয়া দরজা খোলেন। আমার ফোন কাজ করছে না কেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধুই নীরবতা। আমার রাগটা ক্রমশ বেড়েই চলছে। পুনরায় দরজা ধাক্কা দিয়ে বললাম, কি করেছেন ফোনে? দরজা খোলেন। আমার ফোন আগের মতো করে দেন। উনি তাতে উত্তর দিলেন না। এবার
আমি ফোন সহ দরজায় বাড়ি মারতে লাগলাম। এই ফোন আজ প্রাণ ত্যাগ করলেও আমার সমস্যা নেই, কারণ শুধু ওনাকে আর বাবাকে কল ছাড়া কিছুই করা যাবে না। আর এ ফোনে তা আমি এই কয়েক মিনিটে বেশ ভালোই বুঝেছি। এই বেয়াদব ছেলে, দরজা খোলেন, আমার ফোন আগের মতো করে দেন বলছি। আমি অনবরত দরজা ধাক্কা দিতে লাগলেই দেখলাম ফোনটা ভাইব্রেট করে উঠল। তাকাতেই দেখি ওনার SMS। থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি রুমে গিয়ে ঘুমাও, আর 1 মিনিটের মধ্যে তোমাকে যেন এখানে না দেখি। জলদি ঘুমাও।